প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। এই মুহূর্তে এই চৌকন্ন বাক্সে মাঝরাত্রি আমাকে যারা দেখছেন বা যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই বলে যে নানান ঘটনা নিয়ে আসলে গত এক সপ্তাহ শোবিজ ইন্ডাস্ট্রি বেশ কোলাহলময় ছিল, সেটা ফিল্ম কেন্দ্রিক। তবে আজকের আলাপটা বা আজকের লাভ বক্সটা একটু অন্যভাবে সাজিয়েছি। যখন আমরা খুব শোবিজে অনেক রকম ঘটনা বা বিচ্ছেদ বা বিরহের গল্প শুনি, তখন কিছু কিছু আইকনিক পার্সন, কিছু কিছু আদর্শের গল্পগুলো খুব অনুপ্রেরণা যোগায়। ভালোবাসার অনুপ্রেরণা যোগায়, ভালো সংসারের অনুপ্রেরণা যোগায়, জীবনের। তো ঠিক সেই রকমই জোড়া শালিকের এক শালিক আছে না আমাদের সাথে, আমাদের খুব অতি প্রিয় এক মুখ, আমার অত্যন্ত প্রিয় একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী প্রিয়া ভাবি। প্রিয়া ডায়েস, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো লাগছে যে বাংলাদেশে আসার পর এটির নিউজে এভাবে একটা আড্ডা দিতে পারছি আপনার সাথে। প্রিয়া, আপনাকে একটু যদি জানতে চাই যে টনি ভাইয়ের সাথে কত বছর প্রেম করেছেন? কত বছর প্রেম করেছি না, প্রেম সহ বিয়ে অবধি কত বছর? আমি প্রশ্নটা কত বছর প্রেম করেছেন আমরা আছি 20 বছর, প্রেম আর বিয়ে সব মিলিয়ে। আচ্ছা, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে অনেকে বলে যে না, বিয়ের পরের অংশটুকু আর প্রেমের ভেতরে রাখে না, 5 বছর প্রেম করেছি এরপরে বিয়ে করে ফেলেছি। সরি টু ইন্টারাপ্ট, আমাদের বিষয়টা হচ্ছে আমরা এখনো মনে হয় যেন ওরকমই আছি। কারণ কাজের ক্ষেত্রে এখানেও বিজি ছিলাম, ওখানেও বিজি আছি। তো দুজনের দেখা বা একসাথে গল্প করার সময়টা খুব কম, কিন্তু যেটুকু সময় হয় আমরা দুজনেই ম্যানেজ করি, কোথাও ঘুরতে যাই। আমার সাথে আমাদের মেয়ে থাকে, শি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড আমি বলবো, যে কারণ টনিও এত ভালোবাসে তাকে যে তাকে ছাড়া কিছু বোঝে না, আমিও। সেগুলো স্ট্যাটাস বা ছবিগুলো দেখে বোঝা যায়। তো সে আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা দুজনেই তাকে একদম ফ্রেন্ডের মতো করে দেখি। তো আমরা তিন ফ্রেন্ড সবসময় একসাথে হওয়ার চেষ্টা করি, গল্প করি, আড্ডা করি। তো আমাদের মনে হয় যেন এখনো প্রেম এখনো সেই ভালোবাসার একটা অংশে আছে। আমি ঠিক এই রকমই অ্যানসার পাচ্ছিলাম, কারণ এর আগে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, সবাই আচ্ছা 4 বছর প্রেম করে তো বিয়ে করেছি, মানে ব্যাপারটা এমন যে বিয়ের পরে বোধহয় প্রেমটার কন্টিনিউ থাকে না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আজকে হচ্ছে এখানে অলরেডি 12টা বেজে গেছে, 12ই আগস্ট। আমাদের এখানে আরেকটু সময় লাগবে। আজকে হচ্ছে টনির জন্মদিন, এই ফার্স্ট টাইম ওকে ছাড়া আমি বাংলাদেশে। আচ্ছা, তো আজকে আপনি উইশ করে দিতে পারেন। হ্যাপি বার্থডে টনি ভাই। এবং আপনার আসলে বার্থডে মানে বেটার হাফ, তার সাথে আমরা আড্ডা দিচ্ছি, আপনি উইশ করেন, আপনি অনেস্টলি উইশ করেন। হ্যাপি বার্থডে টনি, তোমাকে অনেক মিস করছি। আর আজকে আড্ডার মধ্যে তুমি তো অবশ্যই আছো, আশা করি আমাদের আড্ডা তোমার ভালো লাগবে। বাহ, চমৎকার। এটির নিউজে আসলে এই সুযোগটাও পেল, এবং এটির নিউজে ঈদে একটা প্রোগ্রাম হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অবশ্যই। এবং আমরা বেসিক্যালি লাভ বক্সে সংসার বা ভালোবাসার গল্প শুনি। আপনি অনেক জায়গায় অনেকভাবে বলেছেন বা আপনাদের প্রেমের গল্পটা সবাই জানেন, তারপরে যদি প্রথম দেখা বা প্রথম গল্পটা, যেটা অনেক দিন বা অনেক কাউকে বলেননি, বা ঠিক আছে জানেই তো সবাই, ঠিক অতি পুরনো, সবাই জানে, কি ভেবে কখন মনে হয়েছিল যে না, এই মানুষের সাথে বাকি জীবনটা কাটানো যায়? তখন আমি মানে খুবই ছোট, স্কুল পাশ করে কলেজ পড়ি। ভালো লাগে। আর ফ্যামিলি ওয়েতে আমার পরিচয় ওর সাথে। সে আমার সাথে খুব মজা করে গল্প করতো, ফোনে কথা হতো। ভোকালটা অবভিয়াসলি তো ভয়েসটা শুনে একটা প্রেম, ভালোবাসা, একটা টান। তখন প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস অতটা বুঝি না, ছোটবেলার বিষয়, বাট ভালো লাগতো। ওই আস্তে আস্তে একটা মায়া, একটা অনুভূতি, একটা মানে যেটা জন্ম হয়, যেটা এখনো আছে, কাছে টেনে নেয় মানুষের। তো এটা খুব রেয়ার, আমি বলবো। কেমিস্ট্রি কাজ করে বা কিছু একটা, সেটা খেলা করে গেল, এই তো রিলেশন হলো, বিয়ে হয়েছে, 17 বছর চলছে। একটা ডেতে, ভালোবাসা দিবসে, 14 ফেব্রুয়ারি। আপনারা এটা পারিবারিকভাবেই বা আপনাদের নিজেদেরই একটা সিদ্ধান্ত ছিল? এটা টনির একটা ড্রিম ছিল, কলেজে ভালোবাসা দিবসে বিয়ে করবেন। সেটা। সো লাভ বক্সের একদম অন্যতম, একদম পারফেক্ট অতিথি হিসেবে আজকে আপনাকে পেয়েছি। থ্যাংক ইউ। এতদিন পর দেশে এসে প্রথম নেমে কি আকাঙ্ক্ষার জায়গাটা কি ছিল, যে কাদের সাথে বা খুব ক্লোজেস্ট বন্ধু তাকে খুব মিস করছিলেন, যেটা 5 বছর পর এসে দেখতে ইচ্ছে করলো? 5 বছর পর আসলে সবকিছুই তো মিস করি সেইভাবে। আসলে তেমন স্পেসিফিক কিছু ছিল না, ফ্রেন্ডদের সাথে মিট করা, কিছু কাছের মানুষদের দেখা,
একটু শপিং টপিং করা সবকিছু মিলিয়ে। আর কাছের মানুষগুলোকেও যারা যাচ্ছে আমার কাছে, আমেরিকাতে আপনিও এসেছিলেন, আমার প্রিয় বন্ধু আপনার ওয়াইফ অনিমা, সেও এসছে, এরকম করবি আপা, নার্গিস আপা, অমিত হাসান ভাইয়া, ওনারা সবাই আমার এখানে দেখা করেছেন। তো আসার পরে ওনারাই আমাকে বললো চলো আমাদের এখানে আসো, আড্ডা করি। তো তারপর টনি কিছু ফ্রেন্ড ছিল, ওনার ফ্রেন্ডদের সাথেও অনেক বছর পর, প্রায় 10 বছর পর দেখা হলো। মাঝে যখন এসেছি খুব শর্ট টাইম, 15 দিন সময় ছিল না, তো মিট করতে পারিনি। তো টনি ফ্রেন্ড সার্কেল, টনি রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি যাচ্ছিলাম, সবকিছুতে অ্যাটেন্ড করছি। খুব ভালো লাগলো যে অনেক বছর পরে হয়েছে এটা। মানে আপনার সাথেও কথা বলছে, আবার টনি ভাইকে একটু ফিল করতে পারছি আর কি, ব্যাপারটা এরকম। নৃত্যশিল্পী, মডেলিং, অভিনেত্রী সবকিছুতেই একটা জায়গায় আপনি বেশ মানে নিজেকে সাফল্যের একটা গণ্ডিতে ফেলেছেন। তারপরও পরিচয়ের ক্ষেত্রে কোনটা আগে দিতে পছন্দ করেন? আমি যেহেতু 4 বছর বয়স থেকে নাচ করি, তো তারপর আমার ড্রিম ছিল যে আমার ড্রিম আমি নৃত্যশিল্পী, তারপর যা হবার ঠিক আছে, কিন্তু ফার্স্ট হচ্ছে আমি নৃত্যশিল্পী, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। 5 বছর পর বা অনেক দিন পরে দেশের শোবিজ ইন্ডাস্ট্রি বা আপনার বন্ধু বান্ধব বা যেসব গল্প শোনেন ওখান থেকে এখানে এসে কেমন লাগছে? বাংলাদেশ মিডিয়া বা যারা কাজ করছেন আপনার সহশিল্পীরা, নতুনরা? এখন অনেক মানে বড় হয়েছে পরিসর। আমাদের সময় গোটা কয়েকটা চ্যানেল ছিল, বাট আমার মনে হয় যেন ভালো কাজ বেশি হতো তখন, বেছে বেছে কাজ করতাম আমরা। বা এখন আমি অবশ্য অতটা বুঝতে পারছি না, বাট চ্যানেল বেড়েছে, প্রোগ্রাম বেড়েছে, অনেক প্রোগ্রাম করছে সবাই, এটা আমি মিস করছি। যে আমাদের সময় সবাইকে রিকোয়েস্ট করতাম যে একটা নাচের একটা অনুষ্ঠান যদি হয় কোনো চ্যানেলে, হয়তো ম্যাগাজিন একটা প্রোগ্রামে একটা নাচ বা দুটা নাচ, কিন্তু স্পেসিফিক করে শুধুমাত্র বিটিভি ছাড়া অন্য চ্যানেলে, বিটিভিতে নৃত্যের তালে তালে হতো, ওটা ছাড়া অন্য কোনো চ্যানেলে নৃত্যানুষ্ঠান হতো না, যে রেগুলার এভরি উইক হচ্ছে বা উইকে দুটা করে প্রোগ্রাম হচ্ছে, এরকম হচ্ছে না। এখন অনেকগুলো চ্যানেল হওয়ার কারণে যেটা হয়েছে, সবাই স্কোপ পাচ্ছে, প্রোগ্রাম লাগবে, রাইট? সো এটা একটা গুড আইটেম, লাইক নাচ করলাম, একটা এন্টারটেইন হলো, ভালো লাগলো, এটা শিল্প চর্চাটাও হলো, আমাদের দেশে নৃত্যশিল্পীর সংখ্যাও বাড়ছে এবং সবাই সেটাতে সুযোগ নিতে পারছে। আগে যারা আমরা নৃত্যশিল্পী ছিলাম সুযোগটা পেতাম না, আমরা সুযোগের অপেক্ষায় থাকতাম। আপনি যে খুব চৌকস উপস্থাপক, সেটা কথায় বোঝা যাচ্ছে। ও আচ্ছা, মানে আমার কিছু খুব বেশি বলতে হচ্ছে না, ঠিক আছে, আপনি গল্পগুলো শুনতে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয়া, আপনাকে খুব বেশি জানে বা খুব ক্লোজেস্ট বন্ধু খুব বেশি মিস করেন টনি ভাই ছাড়া কে? এক দুজন পার্সনের নাম যদি বলতে বলা হয়। পার্সনের নাম, ছোটবেলার কিছু বন্ধু আছে মিস করি যাদের। আচ্ছা, সবাইকে মিস দেখা করি। হয় না? আচ্ছা, দেখা হয় না, না দেখা, আপনি মিস করেন যাদের আর কি খুব? আমার নাচের গ্রুপগুলোকে আমি মিস করি, ওরা হচ্ছে আমার খুব কাছের। আচ্ছা আচ্ছা, এই আর কি। নাচের গ্রুপের কথা যেহেতু আসলো, ওখানে আপনি একটা ডান্স একাডেমি দিয়েছেন এবং সেখানে আমি একটু জানতেও চাই বা দর্শকদেরও একটু জানাতে চাই যে প্রবাসী বাঙালিদের নিজস্ব জীবনের স্ট্রাগল বা নতুন জায়গায় নিজেকে ফিট করার পাশাপাশি কালচারে নিজেকে আসলে নিজের ফ্যামিলিকে ওই বন্ডিংয়ে রাখতে কেমন মানে আগ্রহটা কেমন থাকে ফ্যামিলিদের? ফ্যামিলি থেকে আগ্রহ অনেক থাকে, যেরকম কোনো একটা বাঙালি পরিবার প্রথমেই চায় আমার বাচ্চাটা বাংলা শিখুক। আচ্ছা, বাংলা শিখুক, সেটার জন্য তারা উদ্গ্রীব, সাথে গান নাচ সেটা। তো সেই ক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে আমি নাচ করি, যেহেতু নাচকে ভালোবাসি, গানও একসময় করতাম, খুব একটা মানে চর্চা ছিল না, খুব একটা চর্চা ছিল না, এখন চেষ্টা করি আবার মেয়ের সাথে, আমার মেয়ে খুব ভালো গান করে। তো সেই সুবিধাটা আমি নিয়েছি যে আমার একটা একাডেমি করেছি, প্রিয়া ডান্স একাডেমি, এটা নিউ ইয়র্কে আছে। আমার বেশ অনেক স্টুডেন্টস, এবং যারা আমার এখানে আসে বা শেখে, তারা প্রত্যেকটা বাচ্চা এত বেশি আগ্রহী যে ওদের শেখাতে আমার ভালো লাগে। তো আপনি অনলাইন ভিডিওতে তো বাঙালি অনেক স্টুডেন্টদের একটু গ্রুম আপ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি এটা চিন্তা করিনি, ইন ফিউচার হয়তো করতে পারি, আমরা একটা অফার দিতে পারি আর কি। তো মেয়ের কথা বলছিলেন, সংসার বা সংসারের গল্পগুলো আসলে আপনার কাছে কি মনে হয়, যখন শোবিজ ইন্ডাস্ট্রিতে আপনাদের কলিগদের অনেক রকম গল্প শোনেন, বা এই যে প্রথমে আমি ভূমিকাতে বললাম বিচ্ছেদ বা বিরহের অনেক কিছু অনুষঙ্গ শোনা যায়, সংসারটা আসলে কেমন, বা সংসারটা কি, ভালোবাসা কি একটু থিতিয়ে যায়? আপনার কাছে কি মনে হয়, মানে কিছু অভ্যেসে পরিণত হয়? সংসার কি করছি কিনা আমি এখনো জানি না, আমার কাছে মনে হয় যেন এটা তো সংসার করছেন কিনা এখন জানেন না, রেগুলার একটা জিনিস। আমার সাথে টনি আছে, আমার অহনা আছে, আমার প্যারেন্টস আছে, মানে এদেরকে আমি সবসময় পেয়ে এসেছি। এদেরকে ছেড়ে গিয়ে বা অন্য কিছু চিন্তা করে আমার মনে হয় যেন এটা রেগুলার একটা অ্যাক্টিভিটিস। এরা আমার কাছের মানুষ, এদের জন্য যা কিছু করছি এটা আমাকে করতে হবে বা করা উচিত,
এটাই মনে করি। এমনি দেশের বাইরে গেলে ক্যারিয়ার স্যাক্রিফাইস ব্যাপারটা কতটা নিজের ভেতরে একটু দেশের বাইরে গেলে দেশের বাইরে যেটা অনেকেই গিয়েছেন বা শুধু ইউএসএ না বা অনেক অনেক জায়গায় আসলে স্থায়ীভাবে বসবাস করছেন, আপনার দিক থেকে কি মনে হয় যে না দেশে থাকলে এতগুলো চ্যানেল একটা অন্য জায়গায় হয়তো অপরচুনিটিসগুলো বাড়ানো যেত, মানে নিজের ভাবনাগুলো একটু যদি শেয়ার করতেন? তা তো অবশ্যই, এখানে থাকলে তো অবভিয়াসলি আমি অনেক ব্যস্ত থাকতাম, দেখা যাচ্ছে যে উপস্থাপনা করছি আপনার সাথে, আমি বসে আছি একই সাথে নাচ করছি বা অ্যাক্টিং করছি, সবগুলো ক্ষেত্রে যেহেতু আমি করতাম সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি বিজি থাকতাম, টনি আরও বেশি, হয়তো মুভি টিভি করা হতো। হ্যাঁ, ওটা একটা স্যাক্রিফাইস ছিল শুধুমাত্র আমার অহনার কারণে, আমার মেয়ের কারণে, কারণ আমরা চাচ্ছিলাম আমাদের ফুল ফ্যামিলি তো ওখানে ইমিগ্রেন্ট সব, তো আমাদের যেতেই হতো, আজকে না হোক পরশু না হোক কাল যেতেই হতো এরকম। তো যখন ওকে স্কুলে দিচ্ছিলাম সেই সময়টা মনে হচ্ছিল স্কুলের সামনে বাইরে বসে থাকা, যাওয়া আসা একটা খুব টাফ। এখন তো শুনি বিভিন্ন ভাবিদের সাথে গল্পে শুনি 7 ঘন্টা রাস্তায় বসে আছি, কি করছি, কোচিংয়ে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, এই করছি। তো 7-8টা ঘন্টা নষ্ট করা মানে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তো আমি যখন অহনাকে স্কুলে দেই দেখলাম যে আমাকে সারাক্ষণ ওকে নিয়ে একটা অন্যরকম চিন্তা করতে হয়, ড্রাইভারের সাথে মেয়ে একা ছাড়া সম্ভব না। ওই জিনিসগুলো যদি আমরা সংসারের গল্পে আসলে আপনি ওখানে সিকিউর যদি সিকিউরিটিটা যদি থাকতো বা সিকিউর ফিল করতাম তাহলে বোধহয় অন্য একটা বিষয় ছিল। আচ্ছা আচ্ছা। তো তখন আমরা দুজনেই ডিসিশন নিলাম, স্যাক্রিফাইস করলাম আমাদের ক্যারিয়ারটা, দেন আমরা ওখানে চলে গেলাম। তার মানে একটা স্যাক্রিফাইসের গল্প থাকে যারা বাইরে যান। ডেফিনেটলি এটা অনেক বড় স্যাক্রিফাইস, বাট এটার বিনিময়ে আমরা যেটা পাচ্ছি, মানে এটা আপনারা বলেন যে মাশাআল্লাহ, যে আমার মেয়ে শি ইজ ভেরি লাইক অসম গার্ল, আমি বলবো অনেক আন্ডারস্ট্যান্ডিং, সে আমার থেকে ভালো বোঝে লাইফ কি জিনিস বা এভরিথিং। বাবা মার সাথে নিশ্চয়ই সেই রকম আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি বলছি অহনা কতটুকু বাংলা বা বাংলাদেশকে জানে? আমি যতটুকুই ওকে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি ততটুকুই জানে, আমার মতো করে জানে। ভালোই, সে বাংলাকে ফিল করে, বাংলাদেশকে ফিল করে, এবং আতিথেয়তা যেটা বলি, আপনি যাবেন বাসায় বা ওর সাথে গল্প করবেন, 2 মিনিটে আপনাকে আপন করে নেবে, আপনার জন্য কি দরকার সেটা করবে। কোনো একটা ওদের দেখা যায় স্কুলে অনেকে থাকে যে প্যারেন্টসদেরকে বলে আমার প্যারেন্টস ভালো না, উই ডোন্ট লাইক দেম, লাভ লাভ লাভ, এরকম অনেক কিছু। তখন সে তাদেরকে বলে ওয়াই, তোমার প্যারেন্টস তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে, তারা লাভ করে তোমাকে, সে আরো বোঝায়। এর মধ্যে যদি এই বোঝার শক্তিটা থেকে থাকে তার মানে শি নোজ লট। এমনিতে পয়লা বৈশাখ বা পৌষ পার্বণ নানা রকম বাঙালি উৎসবগুলো ওখানে আপনার ফ্যামিলিকে কতটুকু বোঝানো, বা আপনারা দুজন তো অভ্যস্ত হয়ে গিয়েছেন, বা অহনা বা আপনাদের নিউ জেনারেশনটা কতটুকু বোঝেন? ওরা বোঝে। আমি আমার নাচের ক্ষেত্রে এটা বলতে চাই, যেমন নাচের স্কুলে যেটা আমি করি, প্রতিটা প্রোগ্রামের আগে একটা ব্রিফিং করি, 21শে ফেব্রুয়ারি কি জিনিস, 26শে লাইক মার্চ, 16ই ডিসেম্বর আমরা শো যেগুলো করি, আমরা প্রচুর শো করি। তো আমার ছোট ছোট স্টুডেন্টস আছে, ওদেরকে আমি বোঝাই জিনিসটা আসলে কি জিনিস, এটা ব্রিফিং করি, এবং ওরা সেটাতে খুব ইন্টারেস্টেড হয়, একটা করে স্টোরি জানতে পারে। তো এখন এটা কতটুকু ধরে রাখতে পারবে, উপলব্ধি করে মানে সামনে এগিয়ে যাবে, এটা আসলে খুবই কঠিন, কারণ আমরা যারা এখন আছি বা আমাদের আগের জেনারেশন, আমরা স্পেস ছাড়তে চাই না, এটা একটা বড় জিনিস। আমরা যদি স্পেসটা না ছাড়ি বা ওদের উপর দায়িত্ব না দিই, তাহলে ওরা বুঝবে না যে 21শে ফেব্রুয়ারি কি, এটাকে আমাকে কিভাবে একটা অর্গানাইজ করতে হবে, অর লাইক অন্য কিছুকে। কারণ ওদের স্কুলে তো এগুলো পাঠ পড়ানো হচ্ছে না, সো আপনাকে সেই দায়িত্বটা, হ্যাঁ, দায়িত্ব হচ্ছে ওদের উপর ছেড়ে দাও, ওদেরকে বুঝিয়ে সামনে এগিয়ে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা। নিজের পুরনো কাজগুলো যদি রিকল করতে বলা হয়, খুব বেশি মনে পড়ে কোনটা, মানে কোন নাটকটা বা কোন উপস্থাপনাটা বা কোন নাচের উৎসবটা বা অনুষ্ঠানটা? অবভিয়াসলি আমার টিফিনের ফাঁকে, এটা আমার টার্নিং পয়েন্ট ছিল। এবং বাচ্চাদেরকে নিয়ে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে, আর আমিও কেন জানি না ওদের সাথে খুব মিশতে পারি। তো সেই কাজগুলোর একটা মজার অভিজ্ঞতা শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি প্যারাডাইসের সাথে, সঙ্গে থাকুন মজার আলাপের সঙ্গে।
প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক আড্ডা দিচ্ছি, কথা বলছি প্রিয়াডাইসের সাথে। আপনার কিছু নিজস্ব গল্প এবং অভিজ্ঞতা শুনতে চেয়েছিলাম। টিফিনে ফাঁকে করতে গিয়ে তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, যেহেতু বাচ্চারা খুব ইনোসেন্ট, ওদের সাথে কাজ করতে ভালো লেগেছে। কিছু কিছু বাচ্চা বলতো আমাকে যে ইউ আর মাই আইডল, সো আই ফিল ভেরি লাভ ছিল, একটা অন্যরকম বিষয় ছিল ওদের প্রতি একটা টান। টনি ড্রেস প্রিয়াডাইস এখনো অনেকের আইডল। আচ্ছা, সো এটা আমার খুব ভালো লাগতো। আর অভিজ্ঞতা যদি বলেন বা ফান কিছু, আমি নাচের একটা গল্প বলতে পারি। আমার নিউ ইয়র্কের একটা স্টুডেন্টস, 4 বছর বয়স, 3 থেকে 4 এরকম হবে। তো আমি নাচ যখন করাই তখন আমি একটা নাম্বার দিয়ে করে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তো সবসময় এরকম করে করাই। তো একদিন ওই স্টুডেন্টসটা তার বাবার সাথে গিয়ে কথা বলছে। তো বাবা বলছে, তুমি পড়াশোনা করো না, দেখেছো প্রিয়ান্টি কত নাইস, সোভার, কত সবকিছু সুন্দর সবকিছু। বলছে হ্যাঁ, তাতে কি হয়েছে, প্রিয়ান্টি তো পড়াশোনা জানে না। পড়াশোনা জানে না? বলকে হ্যাঁ, সে শুধু জানে 1 2 3 4 1 2 3 4, এর পরে যে 5 6 7 8 9 10 হয় সেটা সে জানেই না। তার মানে আমি ওইটুকুই জানি। তো এত ইনোসেন্ট বাচ্চারা যে ভালোই লাগে ভাবতে যে এদেরকে গ্রুমিং করা, আই লাভ দ্যাট, ইউ নো। একদম। প্রিয়া, আপনাকে একটু যদি জানতে চাই যে এমনিতে প্রবাসে বাঙালিরা এখন অনেক ভালো ভালো অবস্থানে রয়েছে, সেটা টনি ডাইস প্রিয়াডাইসকে যেমন দেখলে যেমন আমরা বুঝি, বা এরকম অবস্থানে অনেকে রয়েছেন। বাংলা কালচার বা আপনি নাচ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই ধরনের প্ল্যাটফর্ম বিশ্বায়নের কথা আমরা বলছি, বা বড় বড় প্ল্যাটফর্মে বাংলাদেশি স্টেজ বা মানসিক পারফর্মারদের তুলে ধরবার কথা বলছি, আদতে আসলে কতটুকু পারছি বা হচ্ছে, বা নেক্সট জেনারেশন বা অহনারা বাংলাদেশকে কতটা রিপ্রেজেন্ট করবে, আপনার কাছে কি মনে হয়? আসলে সেটার দায়িত্ব বললাম যে আমাদের, আমরা কিন্তু ওদেরকে শেখাচ্ছি। কিন্তু সেই জেনারেশন তো দেখছেন, হ্যাঁ, একটা সার্টেন লাইক স্টেজে আমরা ওদেরকে ছেড়ে দিতে যদি পারি, তাহলে ওরা ওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ এখন যেটা হচ্ছে যে আমরা ওদেরকে ঠেলে ধাক্কিয়ে দিচ্ছি, যেটা আমার স্টুডেন্টসদের মা বা প্যারেন্টস যারা, বাবা, তারা বেশি আগ্রহী ওদের থেকে। ওরা বাংলা নাচ গান কোনো কিছুতেই আগ্রহী না। ইনফ্যাক্ট আমি যদি বলি আমার মেয়ের কথা, সেও আগ্রহী না, বাট গান গাইতে, গান গাইতে সে পছন্দ করে। ইয়াং নাইট লাভ বক্সেই রুবায়েত হোসেন একজন ফিল্ম মেকার, নিউ ইয়র্কে থাকেন, বাংলাদেশি 2টো ফিল্ম করেছেন, এবং এর পরবর্তী বাংলাদেশি ফিল্মের যে অবস্থা বা ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে উনি এখন ভারতীয় বা হিন্দি মুভির সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন। সো বাঙালি একজন মেয়ে তখন তার কাজের অ্যাক্টিভেশনটা বাংলাদেশকে ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেলেন। এটা কিন্তু বাংলাদেশি কালচারের একটা ক্ষতিই হলো। হয়তো প্রেক্ষাপটটা বদলে গেল, তার পার্সোনাল ক্যারিয়ার হলো। আমার কথা হচ্ছে অহনার জেনারেশনটা আসলে বাংলাদেশটা কতটুকু তুলে ধরবার চেষ্টা করবে ওভারঅল, মানে আপনি শুধু কোশ্চেন মার্ক আমি বলবো। কারণ এখন আমি হয়তো চেষ্টা করছি, আমার মতো প্রত্যেকটা বাবা মা বা প্যারেন্টস বা সংগঠনগুলো যদি চেষ্টা করে যায় তাহলে এটা সম্ভব। আমি যেমন বলেছি, হ্যাঁ, সে ইংলিশ গান করতে পছন্দ করে বা ওটা কমফোর্টেবল ফিল করে, বিকজ তার ল্যাঙ্গুয়েজ, এটা সবকিছুই সে একদম ইজিলি স্যাটিসফাইডলি করতে পারছে। এই যে বলছেন তার ল্যাঙ্গুয়েজ, এবং অনেকদিন অহনারা বাংলাদেশে আসছেও না, বা বাংলাদেশি মুভি বাংলাদেশি হলে বসে বা চটপটি বা ফুচকাটা খাচ্ছে না। তো এগুলো নিশ্চয়ই আসলে বাংলাদেশ থেকে একটু বন্ডিংটা বোধহয় একটু শেকড় ছাড়া হচ্ছে। তো আসলে যেটা হচ্ছে যে এখন আমি তাকে ধরে ধরে বলছি যে না, আমি এবং টনি, তুমি গান করছো, সাথে দুটো বাংলা গান করো বা হিন্দি করো, বা কারণ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মিউজিক, ইন্টারন্যাশনাল, এগুলো কোনোভাবেই আটকানো যায় না, বাংলা কি ইংলিশ কি হিন্দিকে। সো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েতে স্প্রেড করা যায়। তো সে বলছে ওকে, নাও শি ইজ ইন্টারেস্টেড, সো শি ইজ স্টার্টিং টু লার্ন লাইক 2 or 3 সং। আই থিঙ্ক মানে এটা তার জন্য প্লাস, ইন ফিউচারে আরেকটু অ্যাড হবে, 5 6 7 8 এ যাবে। তো যখন সে ফিল করবে বাংলা জিনিসটা কি বা সংটা কি বা ডান্সটা কি, তখন সে অটোমেটিক্যালি এটাকে ক্যাচ করে ধরে রাখবে। নিশ্চয়ই অহনা এসে এই সিটে বসে বাংলা গান গাইবে, আমরা শুনবো এবং শোনার চেষ্টা করব। অবসর বা নানান রকম আড্ডায় বাংলা নাটক, গান বা সিনেমা কার দেখেন বা কারটা শুনতে ভালো লাগে, সময় পান ইউটিউব বা অন্য জায়গায়? হ্যাঁ, গান শুনি, গান ভালো লাগে। আর মুভি দেখি আমরা প্রায় এভরি আদার নাইট, আমি টনি অহনা, আমরা তিনজনে মিলে তিনজনের পছন্দের কিছু না কিছু মুভি দেখি। হতে পারে বাংলা, হতে পারে হিন্দি, হতে পারে ইংলিশ। তো আমরা মুভিটা খুব বেশি দেখি। আর এমনিতে তো অনেক শিল্পী বা ফুমানা সম্মেলন বলি বা বিভিন্ন রকম উৎসব তো লেগেই থাকে।
সেক্ষেত্রে কতটা যাওয়া হয় বাঙালি অনুষ্ঠানে? সময় পেলেই যাই। আচ্ছা। বেসিক্যালি আমরা ইনভাইটেড থাকি কিছু কিছু শোতে। আমি হ্যাঁ। নাচের গ্রুপ নিয়ে যাই বা আচ্ছা, টনি আচ্ছা। দেখা যাচ্ছে উপস্থাপনা হুম, করছে হুম, হুম, হুম। বা আমরা দুজনেই পারফর্ম করছি। আচ্ছা, আচ্ছা। অনেক সো সময় বলে এনগেজমেন্টটা থাকে। হ্যাঁ, তো থাকেই, সেইগুলোতে যেতেই হয়, এটা হ্যাঁ। বাদ দেওয়া যায় না। তাছাড়া দেখা যাচ্ছে যে এমনিতেই যদি কারো পরিচিত কোনো শো থাকে, হুম, হুম, যেমন আমার বন্ধু অনিমা এসেছিল, হুম, হুম। তখন আমরা গান শুনতে গিয়েছিলাম। আচ্ছা। এরকম শোগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা অনেকদিন করি। পর টনি ভাইয়ের একটা ছবি রিলিজ হলো এবং সেটা নিউ ইয়র্কেও স্ক্রিনিং হয়েছে। একটু বলবেন ছবিটার প্রসঙ্গে এবং ওখানকার রেসপন্সটা, ওখানকার বাঙালি রেসপন্সটা, বা অনেকদিন পর তো রিলিজ আসলে এটা খুব ভালো একটা গল্প নিয়ে হয়েছে, নরেন্দ্রনাথ মিত্রের রস যে গল্পটা, এটা অবলম্বনে, এবং নার্গিস আক্তার, শি ইজ লাইক বেস্ট আমার কাছে মনে হয় যে, Obviously. হ্যাঁ, অ্যাজ আ ফিমেল ডিরেক্টর। ইয়া, এবং টনি খুব কষ্ট করে, নট টনি, পপি আপু এবং যারা ছিল সবাই খুব কষ্ট করে কাজটা করেছে, ধরে ধরে। অ্যাক্টিং দেখলে আপনি বুঝতে পারবেন। এক একজন, টনি যেটা করেছে গাছের উপরে উঠেছে অনেকবার, পড়েছে, হসপিটালে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এবং কাজটা এত যত্ন করে করা হয়েছে, ডেফিনেটলি যে মুভিটা, এটা একটাই, এটা অ্যাজ আ লাইক দলিলের মতো থাকবে, এটা একটাই মুভি, এটার আর সেকেন্ড কপি হবে না। যখন এটা লঞ্চ হলো আমেরিকাতে, টনি, নার্গিস আপা সবাই ছিল ওখানে। আমরা বাঙালি কমিউনিটিকে জানানোর পর ওখানে একটা গ্রুপ ছিল, ড্রামা সার্কেল, ওনারা লঞ্চ করেছেন এটা। এবং হিউজ হিউজ বাংলাদেশে আমরা প্রথমে 300, 500, পরে 1000 এরকম সিটের বড় হল নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, শো হয়েছে এবং সবাই এসেছে। আপনার ইন্টারভিউ থেকে টনি ভাইয়ের গল্প শুনলাম এবং টনি ভাইয়ের বার্থডে ভালো লেগেছে যে এত বাঙালি এসে একসাথে বসে আমরা মুভিটা এনজয় করেছি। বাহ বাহ, নিশ্চয়ই সেটা এই বাংলা ছবির জন্য একটা বড় ইতিবাচক পয়েন্ট, ইতিবাচক দিক। এখানে এসে বাংলাদেশি ছবি বা নতুন কাদের কাজ ভালো লাগছে বা শুনছেন, যে কেমন লাগছে? আড্ডাবাজি তো হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে, তো সেক্ষেত্রে শুনছি যে হ্যাঁ, কিছু মুভির কাজ হচ্ছে খুব ভালো, এবং কিছু মুভি হচ্ছে যেটা আমরা প্ল্যানিংও করেছিলাম যে দেখতে যাব কিছু কিছু মুভি। আচ্ছা আচ্ছা। তো আশা করি হয়তো সময় পেলে যাব। তো এইগুলি আর কি, দেখা হয়নি এখনো। মানে ট্রাফিকের গল্পে আপনি বেশ ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, তো নিশ্চয়ই বাংলাদেশি ছবি দেখে যাবেন। এবং যদি শুনতে চাই যে ডান্স একাডেমি বা নিজস্ব ব্যস্ততা তো রয়েছেই, অভিনয়ে ফেরা বা অভিনয়ের সাথে যুক্ত হবার কি কোনো ইচ্ছা বা যদি সময় সুযোগ দুটো হয়, এখন যেমন হয়েছে হুট করে আমি একটা কাজে এসেছি, সেই সাথে একটু আড্ডাবাজি চলছে, তো আপনি দাওয়াত দেওয়াতে আমি চলে আসলাম, আপনাকে ডিনাই করতে পারিনি। এরকম আমাকে অনেকেই বলেছিল, 21 টিভি এবং অনেকে বলেছিল, বাট আমি ব্যাটে বলে নিউজের পক্ষ থেকে আপনাকে, হ্যাঁ, ব্যাটে বলে মিলেনি বলে আমি টাইম দিতে পারিনি। আমি খুবই সরি সেই ক্ষেত্র থেকে, বাট আপনার সাথে মিলে গেছে। তো এরকম যদি টুকটাক হয়, দ্যাটস ফাইন, বাট যেটা লং টাইম স্ক্যাজুয়াল ডাটা, শুটিংয়ের জন্য একটা ডিফারেন্ট একটা স্ক্যাজুয়াল থাকে, 2 থেকে 3 দিন। আর আমার ওয়ার্কিং ডেগুলো যদি আমি নষ্ট করি, তাহলে আমার হবে না। যেটা আমি এনআইডি, যেটা আপনারা বলেন ভোটার আইডি বা এনআইডি যে কার্ডটা, ওটা আমি করেছি এবার এসে। এটার জন্য আমাকে বেশ অনেকটা ব্রেক পেতে হয়েছে। তো এরকম কিছু আর্জেন্ট কাজ আমাকে করতে হয়েছে, তো সেই জন্য আমি সুযোগ করতে পারিনি। ইন ফিউচারে আমার এবং টনি দুজনেরই পরিকল্পনা আছে, এবং অহনা, যে আমরা সময় করে আসব, এই মান্থে যাচ্ছি, এই কয়টা কাজ করব, বা নাটক হতে পারে বা অন্য কিছু। আমার মেয়ে তো ডিরেক্টিং লাইন পড়াশোনা করছে, মেবি সে মুভি ডিরেকশন দিতেও পারে, ইউ নেভার নো। মোস্ট ওয়েলকাম, এবং চাই বাংলাদেশি ছবি নিয়ে কাজ করতে। হ্যাঁ, অবভিয়াসলি তারও ইন্টারেস্ট সেটা। আচ্ছা, প্রিয়া, আপনার ওই সমসাময়িক যারা কাজ করতেন তাদের সাথে কেমন কথাবার্তা হয়, বা তাদের অবস্থান বা তাদের কাজকর্ম নিয়ে কতটুকু অ্যাপ্রিশিয়েট করেন? ধরা যাক আপনার কোনো কলিগ। আমার ভালো ফ্রেন্ড হচ্ছে তারিন, ও এখনো ভালো করছে, আমি যেখানে দেখে গেছি এখনো আছে তারিন, এখনো স্প্রেডেড সব জায়গায়, মানে রিনাউন বলবো। সুইটি আপু, দীপা আপু সবাই তো এখনো কাজ করছে, তো আশা করি হয়তো ভালোই করছে। যে এখন আসলে টিভি সেরকম দেখা হয় না, ওই সময় দেখা হতো। নিজেদের ভিতরে কনভারসেশন নিশ্চয়ই হয়, হ্যাঁ, কথা হয়, ফেসবুক বা কথাবার্তা ফোনে। ও এখন আছে নিউ ইয়র্কে, আমি চলে আসছি, ও গেছে নিউ ইয়র্কে। তো বললাম যে আমি আসলাম আর তুই চলে গেলি, বলকে হ্যাঁ আমি যাচ্ছি, আবার আমি আসবো, তুই থাক। তো শোবিজের অনেকেই তো নিশ্চয়ই মানে এক্সপেক্টই করে, আপনারা সময় দেন যে নিউ ইয়র্কে যাবার পর একটু কোনো একটা আউটিং বা আড্ডা দেবা। সেক্ষেত্রে যদি একদম প্রথম নিউ ইয়র্কে যখন নামে কেউ, বা তখন খুব করে দেখাতে চান কোনটা? একদম আমার বাসার সামনেই হচ্ছে সমুদ্র। আমি থাকি লং আইল্যান্ডে, নিউ ইয়র্কে। হ্যাঁ, এটা লং একটা আইল্যান্ড, আসলে একটা দ্বীপ, এটা চারিপাশে আটলান্টিক ওশেন যেটা,
এবং আমার বাসা থেকে 10 মাইল দূরে হচ্ছে সমুদ্র সৈকত যেটা বলি, খুবই নিট অ্যান্ড ক্লিন। মানে আপনার এত ভালো লাগবে যে একদম শান বাঁধানো ঘাটের মতো আর কি, একদম ডেক করা, মাইলের পর মাইল, ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান রান, হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে বসে গল্প করা, সন্ধ্যা আড্ডা, তারপর অনেক ধরনের মানে বাচ্চাদের এন্টারটেইন করার জন্য দোলনা টোলনা খেলনা অনেক কিছু আছে যারা বাচ্চারা ওখানে গিয়ে রাইডসগুলো ইউজ করে। তো সবার আগে আমি বাসার কাছে যেহেতু ড্রাইভ করে ওখানে নিয়ে যাই, হ্যাঁ ওখানে নিয়ে যাই, এবং সবাই এত প্লিজড হয় দেখে, এত সুন্দর সমুদ্র সৈকত। মানে ক্লিনটা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ আমাদের এখানে কক্সবাজার আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, রাইট? বাট অনেক সময় দেখা যাচ্ছে ওরকম ক্লিন না, আমরা এই জায়গায় বসবো কি ওই জায়গায় বসবো না, আমরা একটু জায়গা অর্গানাইজ না যেটা বলছেন। হ্যাঁ, কিন্তু আমাদের ওই জায়গাটা আমার কাছে মনে হয় যেন লাইক ক্লিন, ইউ ক্যান সিট হিয়ার অর দেয়ার, ইউ নো, আপনি খারাপ ফিল করবেন না। তো ওটা সবার আগে নিয়ে যায় দেখাতে, দেন ম্যানহাটন, ইউ নো, টাইম স্কয়ার, এটা সেকেন্ড থিং। লাইক হ্যাঁ, যাক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি নিউ ইয়র্কের অনেক অনেক দেখছেন এসএমএস বা ইনবক্স করছেন, নিউ ইয়র্কে আপনার ফ্রেন্ডদের সাথে, বাঙালি কমিউনিটির সাথে কেমন আড্ডা হয়? কাজের ফাঁকে আসলে এই যে একটা গ্যাদারিং করা অনেক সময় দেখি আমরা ফেসবুকে, বাট সেই গসিপিং বা সেই গল্পে আসলে কতটা বাংলাদেশ থাকে, কতটা স্মৃতিতে ফেরেন? থাকে অবশ্যই, কারণ যখনই কথা বলি আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের এটা, বাংলাদেশের ওটা, ভালো হোক খারাপ হোক, শাড়ি কাপড়ের গল্প আছে, বাংলাদেশ থেকে শাড়ি এনেছি ওটাও বলা হয়। এখন মিডিয়ার অনেকেই আছে, রোমানা আছে, তারপর রিচি আপু আছে, অনেকে আছে, মিলা আছে, আমরা সবাই একসাথে সামটাইমস হ্যাং আউট করি। সাকি ভাই আছেন, সে আমাদের ভালো ফ্রেন্ড, হ্যাঁ, সাদিয়া আপু, সবাই মিলে আমরা আড্ডা করি। তারপর তাছাড়া অন্য যখন জায়গায় যাই, আদার্স মানে আননোন পারসন বা নোন পারসন, তারপর বাংলাদেশ চলে আসে, হয়তো পলিটিক্স, হয়তো এটা না হলে, কিন্তু বাংলাদেশ নিয়ে আমরা থাকি সবসময়। অবশ্যই সেটা আপনার নাড়ির ভেতরে এবং মনের ভেতরে। আমরা শেষ করব, এবং যেহেতু গানের কথা, এবং আমি শুনেছি যে আজকে আমার দুলেন হোক না, আজকে ভাবুন আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, একটু এক্সক্লুসিভলি আজকে প্রিয়া ডাইসের কণ্ঠে 2 লাইন আজকে আমরা শুনেই ছাড়বো। প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়। যে কথাটি বলার, যে একজন বাঙালি অভিনেত্রী বা সবুজকর্মী যখন বাংলাদেশে আসেন বা বাইরে যান, তখন আসলে মনের ভেতরে বাংলাদেশটাই থাকেন এবং বাংলাদেশকেই ধারণ করেন। আপনাদেরকেও সেই একইভাবে তাকে বরণ করা এবং বাংলাদেশ সবুজকে আপনারাই একমাত্র উৎকর্ষের জায়গায় নিয়ে আসতে পারেন, সেই একই কথা বলতে ইচ্ছা করে, যে নিজের গাটের পয়সা খরচ করে সিনেমা দেখুন, বাংলা গান শুনুন, বাংলা নাটক বা অনুষ্ঠানকে প্রমোট করুন। আমরা আজকে প্যারাডাইসের কণ্ঠে 2 লাইন গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। আমার সাথে আপনি করেন তাহলে ভালো হবে, যেহেতু সালমান শাহকে নিয়ে কথা হচ্ছিল, তো ওনার একটা গান আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ও আমার বন্ধু গো, এটা করতে পারি। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।